আমার দেখাইয়া দেখাইয়া কারেন্টে শীত দেয়, দু হাত বাঁধছে, পাও বাঁধছে, পিটায়। আর আমার পুতে ভিডিও কলে দেয়। ওরা বলছে তোকে ইটালি পাঠাবো, কিন্তু ইটালি না পাঠাইয়া ওরা মনে করেন বেচকে ফেলাইছে। মাঝে মধ্যে কইতে মইরা যা মাইয়া দুইটা মাইরা লাই। এই মাই একদিন কয় মা এমন কষ্টের জীবন লোভ করছিলা, তাহলে এক কাজ করো বিছানা আমরা খাইয়া মইরা যাই। এই গ্রামটি ইতালির গ্রাম হিসেবে পরিচিত, আর এই জায়গাটির নাম ইতালির মোড়। বলা চলে যে এই গ্রামের প্রত্যেক ঘরে ঘরেই কোনো না কোনো ইতালি প্রবাসী পাওয়া যায়। এটি মূলত মাদারীপুর সদরের হাসানকান্দি গ্রাম, তবে এখন সবাই চেনে ইতালি গ্রাম হিসেবে। প্রত্যন্ত গ্রাম হলেও এখানকার সবকিছুই আসলে ইতালির নামকরণে, আর বাড়িঘরগুলোও সেই সুদূর ইউরোপের দেশটির আদলেই। মুখে মুখে এই নামকরণের কারণ ছোট্ট এই গ্রামের প্রায় ৩৫০০ মানুষই ইতালি প্রবাসী। আমি একবারে চলে আসছি। মাদারীপুর ডিস্ট্রিক্টের ভিতরে হলো এই গ্রামে হলো ইতালির সংখ্যা বেশি। এখন বিভিন্ন এলাকায় আছে আর কি। আমার ছেলে 2 ছেলে আছে আর কি। এটা হচ্ছে আমাদের হাসানকান্দি গ্রাম আর কি, ইতালি মোড় আছে একটা এই সামনেই, এর জন্য আমাদের এটা নাম পড়েছে ইতালি মোড় আর ইতালি গ্রাম আর কি। আপনার কে থাকে ইতালিতে? ইটালিতে আমার ছোট ভাই থাকে। আপনি ছিলেন? আমি ছিলাম মালয়েশিয়া, এখন ইটালি যাব, জমা দিছি এম্বাসিতে, আটকা ফিরে আছে এই পাসপোর্ট। মাদারীপুরের সামাজিক অবস্থা বলতে গেলে একসময়ের কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের প্রথম পেশায় এখন প্রবাস কেন্দ্রিক, অর্থাৎ কারোর বয়স 15 হলেই তার প্রথম পরিকল্পনা থাকে প্রবাস নিয়ে। আর তাদের কাছে প্রবাস মানেই ইতালি, আর ইতালি মানেই লিবিয়া হয়ে সমুদ্র পথের ঝুঁকিপূর্ণ এক যাত্রা। তো মাদারীপুর জেলার মানে উল্লেখযোগ্য এই এলাকাটা, এখানে মানে এই অবৈধ পথে যাওয়া প্রক্রিয়াটা এটা এই অঞ্চল থেকেই শুরু হয়। তো এখান থেকে যে লোকজনগুলো গেছে, যাওয়ার পরে ওরা কিছু ইনকাম করছে, ভালো ইনকাম করছে, যে কারণে ওই জিনিসটা দেখা যায় যে একজন মানুষ ইতালিতে পৌঁছাইছে, তো পৌঁছানোর পরে সে ভালো মানে আউটপুট দিচ্ছে ফ্যামিলিকে, এবং ভালো প্রপার্টি করছে, ভালো ভালো বিল্ডিং করছে, এবং দেশে আসার পরে সে মোটামুটি ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করতে পারছে। তো এই ঘটনার পর থেকে এই এলাকার মানুষের ভিতরে একটা মানে ঝোঁক তৈরি হয়েছে। অবৈধভাবে গেলেও তাদের ওপর ভর করে বদলে গেছে অধিকাংশের পারিবারিক অবস্থা। ইতালি প্রবাসী ও তাদের পরিবারের এই ভাগ্যবদল দেশটিতে যেতে আগ্রহী করেছে মাদারীপুর সহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন বয়সী মানুষদের। এই স্বপ্নকেই পুঁজি করে জেলাগুলোতে গড়ে উঠেছে ভয়ঙ্কর মানব পাচারকারী এক চক্র। লিবিয়া থেকে শুরু করে জেলার গ্রাম পর্যন্ত এই চক্রের বিস্তার। ইতালি গ্রামের পাশে একই উপজেলার চরখাগদি গ্রাম। এই গ্রামেরই রাসেল ও তার পরিবারের গল্পটা একেবারেই ভিন্ন। ভাগ্য বদলাতে 2 সন্তান ও স্ত্রী পরিবার রেখে অন্য সবার মতো এই গ্রামের রাসেলও অবৈধ পথে ইতালি যাত্রা করেছিলেন স্থানীয় দালাল তল্লির মাধ্যমে। এরপরেই যেন অন্ধকার নেমে আসে তার পরিবারের ওপর। ওই মাপ কেরা বাবা আমার দেখাইয়া দেখাইয়া কারেন্টে শীত দেয়, দু হাত বাঁধছে, পাও বাঁধছে, পিটায়। আর আমার পুতে ভিডিও কলে দেয়। আমার পুতে খালি চিল্লা মা আমার বাসা, ভাই আমার বাসা। এই বড়গুলো একটু জায়গা ছিল, এই ডুবেসকে এর কানের একটু সোনা নিয়ে, আর কানে একটু সোনা নিয়ে, এতন 10,000, এতন 5,000, এইরকম মিলাইয়ে 11 লাখ হয়, 11 লাখ পাঠাইয়ে দেয়। ওরা বলছে তোকে ইটালি পাঠাবো, কিন্তু ইটালি না পাঠাইয়া ওরা মনে করেন বেচকে ফেলাইছে। 3 বেচা দিছে। স্যার আমি তারপরে মামলা করছি। মামলা করার পর আমি মনে করেন মামলা করার তার জন্য ওরা মিথ্যা মামলা দিয়ে আমাদের মানব পাচার মামলা দিছে। আমরা এখন বাড়ি ঘরে থাকতে পারি না, আমাকে পালাই থাকতে হয়। এখন আমরা এর বিচার চাই। আমাকে কোনো কিচ্ছু নেই, আমরা এককালে বিড়া ছাড়া হয়ে গেছি, এখন এর বিচার আমরা চাই। জায়গা জমি বিক্রি করে 8.5 লাখ টাকায় ইতালিতে যাওয়ার পথে লিবিয়াতেই আটক। পরে বিক্রি হন আরেক দালালের কাছে। এরপর থেকেই একটার পর একটা মাফিয়া ও দালাল চক্রের খপ্পরে পড়তে হয় রাসেলকে। শুরু হয় অমানসিক নির্যাতন। রাসেলের সেই নির্যাতন বন্ধে মুক্তিপণের টাকা জোগাতে অসহায় পরিবারটির দিকবিদিক ছুটে চলা। নিঃস্ব পরিবারের আর কিছু অবশিষ্ট না থাকায় বিক্রি করতে হয় মাথা গোজার ঠাই একমাত্র বসত বাড়িটিও। এই বাড়ি ছিল রাসেলের শেষ সম্বল, মাথা গোজার ঠাই। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় দালালদের হাতে আটক হয়ে মুক্তিপণের
টাকা জোগাড় করতে তাকে বিক্রি করতে হয়েছিল শেষ সম্বল এই বাড়িটিও। রাসেল এখন নিঃস্ব, ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। প্রায় 2 বছর দালালদের কাছে আটক থেকে কোনোমতে ফিরে এসেছেন পরিবারের কাছে। পরিবার ভেবেই নিয়েছিলেন যে তিনি হয়তো আর বেঁচেই নেই, কেননা 14 মাস ধরে কোনো খোঁজই মিলছিল না তার। আমি 2 বছর মানে স্বামী ছাড়া খুব কষ্ট কইরা আমার 2টা মেয়ে নিয়ে খুব কষ্ট কইরা চলছি। তারপর আমি জানি যে মনে মনে মারাই গেছে। 14 মাস পরে শুনি কি একদিন ফোন দিয়ে এক পুলিশ ওই রাষ্ট্রের জেলের বলে কি আপনার হাজবেন্ডের নাম কি রাসেল? আমি কি হ্যাঁ। কয়ে আপনার হাজবেন্ডের না এরকমের গেম দিতে যে ধরা খাইছে, এরকমের জেলে আছে, আপনি কি 1,80,000 টাকা দিতে পারবেন? আর নাইলে জেলে থেকে জীবনও যাইতে পারবে না, এই জায়গায় পসপে। পরে আমি বলছি এই জায়গায় যে পসপে, আমি তো জানি আমার স্বামী মারাই গেছে, কারণ তোর নিয়ে ওরা যেভাবে নিছে আমি তো আমার স্বামী নিখোঁজ মইরাই গেছে, আর মরা মানুষ আর কি টাকা দিম? 1,80,000 টাকা আমি কই পাম? দিন বদলের আশায় ইতালি যাত্রায় এখন কাল হয়েছে মাঝবয়সী রাসেল ও তার পরিবারের। লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে জিম্মি থাকা অবস্থায় প্রায় 2 বছর অমানসিক নির্যাতনে অনেকটাই পঙ্গু হয়ে ফিরেছেন তিনি। পরিবারকে সাপোর্ট দেওয়ার পরিবর্তে উল্টো তিনি এখন স্ত্রীর ঝিয়ের কাজ করা সংসারের বোঝা। ব্যাংকের কিস্তি আলারা প্রায় ফোন দেয়, দিন রাত কাইটা মাঝে মধ্যে কইতে মইরা যা মাইয়া দুইটা মাইরা লাই। এই মাই একদিন কয় মা এমন কষ্টের জীবন লোভ করছিলা, তাহলে এক কাজ করে বিছানা আমরা খাইয়া মইরা যাই। জীবনটা আমার শেষ করে দিছে। এটা একটা জীবন চাই, এটার একটা বিচার চাই। কি দোষ করছিলাম আমি? বাঁচার মতন কোনো কিছু নাই। আর এতগুলান টাকা দিয়ে নাই আমি কিভাবে দিমু? আর এই মাইয়া দুটা লই আমি কিভাবে বাঁচতে বাসায় কাজ করে দুটা মাইয়া ঘর ভাড়া দিয়ে কামু না বাঁচমু। বাড়ি করতে সবই বিক্রি করে দিছি। রাসেল এখন নিঃস্ব। দেশে ফিরে দালালের কাছে সেই বিচার চাইতে গিয়েও উল্টো মানব পাচারকারী হিসেবে মামলায় আসামি হয়ে তিনি এখন এলাকা ছাড়া। বাড়িঘর সব বিক্রি করে দেওয়ার পর এখন আমার ওখানে যা থাকার মতো কোনো কায়দা নাই। তারপরও এখন দেশে যে মা থাকে, মাকে যে দেখতে পারবো যাবো সেটাও আমি পারি না, কারণ আমরা মামলা দিছি দেখে তারা উল্টা আমার নামে আরও মামলা দিচ্ছে। এখন আমি বাড়িতেও যেতে পারি না, আমার বাড়িঘর সব শেষ। আমাকে পাচার করে দিল, বিক্রি করে দিল। এখন আমি ফিরে আসার পর আমি এখন বাড়িতে যেতে উল্টা ফেলে আমাকে এই মানব পাচারের মামলায় ফাঁসাই দিছে। আমার উপরে যে অত্যাচারগুলো নিয়ে করছে, এরকম লাইন দিয়ে সব শোয়াইয়া এক গোড়া পিড়াই তো আর ভিডিও কল দিয়া কইতো টাকার কথা বল, আর যদি টাকা না দিত তাহলে মনে করেন যে মুখ পাড়া দিয়ে গামছা মুখের মধ্যে ঢুকাইয়া 4 জনে পাড়া দিয়া পিড়াইতো। মানে এমন পিড়াইতো, মা করা যেত না, বাবা করার শব্দ কোনো হইতো না, খালি ভিডিও কল দিয়ে দেখাইতো যে কি ধরনের অত্যাচারগুলো নিয়ে হইতো। মানে প্রচুর পরিমাণ অত্যাচার হইতো। মানে পিডান কাকে বলে। চরখাগদির সেই গ্রামে স্থানীয় দালালের সন্ধানে এবার আমাদের টিম। সাংবাদিক আসার খবরে বাসা থেকে সটকে পড়েন তিনি। আমরা এসে দেখতে পাই তার বাড়িতে তালা দেয়া, কেউ নেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবারও তার বাসায় গেলে এবার দেখা মেলে তাদের। আচ্ছা আমরা আমি মাত্র মাসে ঢুকছি, এটা ক্যামেরাতে আমার ভিডিও করতেছে। আচ্ছা আমরা কথা বলবেন, এই যে কথা বলবেন, আপনাদের সাংবাদিক আছে। হ্যালো ভাই, আমি জাহিদ বলছি নাম্বারের থেকে। আমি আমার সম্পাদে কাজ করি। প্রথমে ক্যামেরা দেখেই উত্তেজিত হলেও পরে ক্যামেরা বন্ধের শর্তে কথা বলেন তিনি। এ সময় ইতালি থাকা স্বামীকে অপহরণের অভিযোগে মামলার বিষয়টি মিথ্যা মামলা বলেও জানান তিনি। সেই সাথে রাসেলকে ইতালি পাঠানোই তার জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেন। আচ্ছা, ওদেরকে আপনারা পাঠাইছিলেন? জি না, তারা তো বলছে যে আপনারাই পাঠাইছেন। ভাই আপনি তো আমার অনেক কিছু বলতে পারবেন, আমিও বলতে পারবেন, সেটা কতটুকু সত্যি সেটা তো আর 5 জনে বলবে। কিন্তু এলাকার মানুষও বলছে যে আপনারাই তার পাঠাইছেন। প্রমাণটা কি? আপনার হাজবেন্ডও মার খাইছে, উনি এখন ইতালিতে। জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। 2 ভাইয়েরা তোরা দোনো ভাই লিবিয়াতে থাকে, এক ভাই দেশে এসে লোকজন ঠিক করে, আর এক ভাই হলো লিবিয়াতে বসে সব কাজকর্ম করে। নাম সঠিক মনে নেই, আর নাম্বার না, চন্নস না, ওদিকে বাড়ি। মাদারীপুরের সর্বত্রই ইতালি লিবিয়ার ভুক্তভোগীর ছড়াছড়ি। তাদের একজন উজ্জ্বল পেদা,
তিনিও স্থানীয় দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় আটক হয়েছিলেন। কোনোমতে ফিরেছেন জীবন নিয়ে। আমি ইজি বাইক চালাইতাম, তা আমি এক দালালের মাধ্যমে আমি ইটালি যাওয়ার জন্য কথা বলেছিলাম। কথা বলার পর সে বলছে 2 মাসের মধ্যে আমারে ইটালি নিয়ে দিবে, 2 মাসের মধ্যে নিয়ে দিবে। তারপর আমার লিবিয়া নিল, ভিসা লাগায় লিবিয়া নিল। লিবিয়া নেওয়ার পর আমার এক রুমে আটকাইলো। 9 মাসের খেলা আমারে 3 শেয়ার এক দালালের কাছে বেচ চালাইলো। তার বাড়ি হলো মাদারপুর জেলখানার কোনায়। তার নাম হলো শিবন আলাদার, পিতার নাম কালু আলাদার। সে আমারে 1 ফিট ধরা দিয়া 4 লাখ টাকা নিছে। 4 লাখ টাকা নেওয়ার পরে সে আবার আমারে ছাড়াই নিল। ছাড়াই নেওয়ার পরে আবার আমারে গেমে দিল। গেমে দেওয়ার পরে সেই শিপন আমারে এই ফৌজগার্ডের দ্বারা ধরা খাওয়াইয়া সে আমার আর উদ্ধার করে নেয়। আমারে সেনাবাহিনী মাইরিয়া আলজেরিয়া এক পাহাড়ে হালাই থুছে। সেখান থেকে শিপন আর উদ্ধার করে নাই। আর মেন দালাল ছিল হইলো এই মাদারপুর ইটেরফল বাড়ি রাসেল খা, পিতার নাম হলো বাহার খা। তার সাথে আমার লাগে 13,10,000 টাকা কন্ট্যাক্ট হয়। সে নেওয়ার পর আমার সাথে কোনো যোগাযোগ বলতে কিছু করে নাই। পরবর্তীতে আমারে দেশে আমি আইএমের মাধ্যমে ফেললাম। শহরের থানামোড়ের একটি মহল্লা থেকেই লিবিয়ার মাফিয়াদের কাছে জিম্মি আছেন 39 জন। তাদের একজন এই ভুক্তভোগী পরিবারের। প্রায় 40 লাখ টাকাতেও মুক্তি মেলেনি তাদের সন্তানের। ভয়ে এখনও ক্যামেরায় কথা বলতে রাজি নন তার পরিবার। বলছেন তাদের প্রত্যেক গতিবিধি অনুসরণ করেন দালালরা। তখন টাকা না দিয়ে তার উপায় থাকে না। যেরকম পরিস্থিতির শিকার হয় ওইরকমভাবে যদি ছেলেরা যদি কান্নাকাটি করে তখন তো টাকার দিকে তাকাই না। কি হয়েছিল আপনার ছেলের সাথে? ওরা তো মাফিয়ারা তো আমার ফোন করে আর বেসিক্যালি আমার নাম্বারটাই আমার ছেলে জানতো। আর ওর বাবার হয়েছে 2টা সিম, সেই কারণে ওরটা জানতো না, আমারটাই জানতো। সেই কারণে আমার নাম্বারে ফোন দিচ্ছে। প্রথমে একটা নষ্ট ছেলে নামে একটা ফোন আসছে, তা আমি মনে করছি কি হয়তো বাজে কোনো নাম্বার, সেই কারণে আমি ফোনটা রিসিভ করি নাই। পরবর্তীতে দেখি লোকাল নাম্বার দিয়ে ফোন দিছে পর আমার ছেলে কান্দি কইতেছে যে মা আমারে বাঁচাও, আমার এরকম মাফিয়ারা ধরছে, ওরা আমারে বিক্রি করে ফেলাইছে। আমার এখন রবিবারের মধ্যে ধরছিল, মনে করেন বৃহস্পতিবার দিন, আর মাঝখানে শুক্র শনি গেছে, কইছে রবিবারের মধ্যে 18 লাখ টাকা দেওয়া লাগবে। তখন কি করবো দিশা পাই নাই তো। আরও ছিলাম আমি মার্কেটে, হতভম্ব হয়ে গেছি যে কি করবো। ওইখান থেকে আসার পর এদিকে আইসাতে দেখি আমার বাড়ির মধ্যে তো আরও কয়েকজন ধরছে। এদিকে আইসা দেখি যে কান্দাকাটি সিলি পড়ছে। পরে দালালটা বলছে যে আমরা চেষ্টা করতে আসছি ছাড়াই আনার, কিন্তু তারপরে ওনাকে আয়ত্তের বাহিরে ছিল। সচরাচর দালালকে দোষ দিয়া লাভ নাই, দালালরাও কিছু করতে পারে নাই। তারাও চায় নাই যে দালালের মাধ্যমে আমরা পাঠাইছি সেই দালাল জেনুইন ভালো। এই যে আমার বড় নন্দের ছোট নন্দের ছেলেরে নিচ্ছে, ভালো গেম দিচ্ছে। আবার ওই যে আমার বড় বাসুরের ছেলে গেছে, এই পাশে আমার চাস্তো এক নন্দের ছেলে গেছে, ওই যে আজকে ওইখানে অনুষ্ঠান হইতেছে তার ছেলে যে নগদে গেছে, এইটারই ওনার মাধ্যমেই গেছে প্রথম অবস্থায়। কিন্তু মাঝখানে ওনাগুলাকে কি হয়েছে না হয়েছে সেটা তো আর জানি না। এই কারণে এই ইটু ভুল হয়ে গেছে। দালাল আমাকে আপনার ভাইয়ের সাথে অনেকভাবে বলছে যে ভাই কোনো রকমের ওইখানে যে মাফিয়ারা ধরছে ওইখান পর্যন্ত আমরা যাইতে পারতেছি না। ভুক্তভোগী ও তাদের স্বজনরা জানান লিবিয়াতে নিতে দালালেরা 6 থেকে 8 লাখ টাকায় এবং ইতালিতে নিতে 12 থেকে 14 লাখ টাকায় রফা করে। তবে গেম করানো ও হাত বদল করে কারোর ক্ষেত্রে 30 থেকে 50 লাখ টাকাও আদায় করে। অধিকাংশ ক্ষেত্রেই টাকা লেনদেনের কোনো প্রমাণ রাখে না দালালরা। এরা যে যাচ্ছে, যাওয়ার পরে তারা বিভিন্নভাবে লিঙ্কেজ তৈরি করে তারা কি করছে, একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে এই সদর উপজেলায় তথা এই জেলার বিভিন্ন অঞ্চলে। তো যারা নতুন দালাল বা যারা এরকম যাদের লাইন লিঙ্ক অতটা স্ট্রং না, তারা যে লোকগুলোকে নেওয়ার পরে তারা কোনো না এক দালাল আর একজনের কাছে বিক্রি করে, বা স্থানীয় যে দালাল সে টাকাটা গ্রহণ করে দেয় আরেক দালালের কাছে, সেই দালাল দিতেছে আরেক দালালের কাছে, সে গিয়া ফাইনালি যে দালাল তার কাছে পৌঁছাইতে 4-5 জন দালাল হ্যান্ডওভার হচ্ছে একজন মানুষ। তো এর ভিতরে কোথাও না কোথাও ঝামেলা সৃষ্টি হইলে তখন এই পুরা পরিবারটার ভিতরে একটা বার্ডেন তৈরি হয়। আবার কথায় বলে যে মাফিয়া, এই মাফিয়ার যে জিনিসটা দেখা যায় যে ওইখানে কিছু বাঙালি আর কিছু এই লিবিয়ান এরা মিশে
কোনো কিছু এই যে এখান থেকে যে যাত্রীগুলো যায় তাদেরকে একটা জায়গায় জিম্মি করে, জিম্মি করার পরে তাদের কাছে মুক্তিপণ দাবি করে, তার জন্য বহু ধরনের নির্যাতন হয় এবং এই নির্যাতনের ভিডিওগুলো পাঠায় তার পরিবারের কাছে পাঠানোর পরে পরিবার তো উদ্গ্রীব হয়ে যায় যে আমার সন্তানকে আমার রক্ষা করতে হবে। তথ্যমতে 2013 থেকে 2023 সাল পর্যন্ত শুধু মাদারীপুর জেলাতেই মানব পাচারের মামলা হয়েছে 229টি। এসব মামলায় আসামি 1466 জন, গ্রেফতার হয়েছে 287 জন, অভিযোগপত্র দেয়া হয়েছে 96টি মামলার, আর চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে 87টির। এখনও তদন্তাধীন 109টি মামলা। তবে হতাশার কথা হলো এখন পর্যন্ত কোনো মানব পাচার মামলায় সাজা হয়নি কারোরই, উল্টো খালাস পেয়েছে 111 জন, আর বিচারাধীন রয়েছে 69টি মামলা। সুজন মাহমুদ, বাংলা ভিশন।